গিউ যে টেম্পেল, সেই গিউ টেম্পেলের এই হচ্ছে 500 বছরের বেশি সময় পুরনো মমি। এই ব্রিজটার নাম হচ্ছে কাসাং সেতু। আর এখানে যে ওয়াটারফলসটা নেমে আসছে এটা হচ্ছে পাঙ্গি নালা। এই পাহাড়ের ওপরে একটা গ্রাম রয়েছে, তার নাম হচ্ছে পাঙ্গি গ্রাম। সেখান থেকে এই নালার নাম হচ্ছে পাঙ্গি নালা। যারা এখানে ট্যুরিস্ট সবাই এখানে এসে ভিডিওগ্রাফি করছে, ফটোগ্রাফি করছে। পাঙ্গি নালার খোঁজ পেয়েছিলাম 8ই জুনের সকালে, যখন গন্তব্য কল্পা থেকে নাকো। শুরুতেই বলে রাখি, স্পিতি সিরিজের এই চতুর্থ পর্বটি হয়তো সব থেকে দীর্ঘতম হতে চলেছে, কারণ কল্পা থেকে রওনা দিয়ে আমার প্রথম রাত্রিবাস হবে হুর্লিংয়ে এবং দ্বিতীয় রাত্রিবাস কাজাতে। আর এই 2 দিনের রোড ট্রিপে আমি কভার করব খাব সঙ্গম ব্রিজ, নাকো ভিলেজ, গিউ মনাস্ট্রি, টাবো মনাস্ট্রি, ধানকার মনাস্ট্রি, বিশ্বের সর্বোচ্চ ডাকঘর হিক্কিম এবং কমিক ভিলেজ। সেই সঙ্গে থাকবে হিমাচলের দুর্দান্ত সব ড্রোন শট, ডেঞ্জারাস রোড, সিনিক বিউটি সহ আমার 48 ঘন্টার আনকাট অভিজ্ঞতা। কারণ স্পিতি ভ্যালির আসল অ্যাডভেঞ্চার শুরু হয় এই কল্পার পর থেকেই। এই যে সব পাহাড়ি খাদগুলো রয়েছে না, খাদের ধার দিয়ে সমস্ত রাস্তা রয়েছে, নদী বয়ে যাচ্ছে। এই জায়গায় 2-3টে চ্যালেঞ্জ আছে ড্রোন ওড়ানোর ক্ষেত্রে। মানে এরকম ভিডিওগ্রাফি আপনারা দেখছেন, যখন এই ভিডিওগ্রাফিগুলো ক্যাপচার করা হচ্ছে বা ক্যাপচার করছি, বুক কাঁপছে। প্রথমত হচ্ছে ইলেকট্রিকের তার, সরু 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 তার গিয়েছে। হ্যাঁ, তার চট করে দেখা যায় না খালি চোখে। আর এত সূর্যের আলো না, ড্রোনও কতটা তারটাকে দেখতে পাবে, ড্রোনের ক্যামেরা, সেটা একটা ব্যাপার আছে। আর একটা বিষয় হচ্ছে হাওয়া। পাথরের এই যে বড় বড় ফাটল রয়েছে না, বা গিরিখাত রয়েছে যার মধ্যে নদীগুলো নদী গিয়েছে একদিক দিয়ে রাস্তা। তো এখানে কি হয়, হাওয়ার গতি বেশি থাকে, হাওয়া ফোর্সফুল এখান দিয়ে যায়। তো এই হাওয়াকে কেটে কিন্তু ড্রোনকে ওই ভিডিওটা ক্যাপচার করে নিয়ে আসতে হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে পাখি। অনেক সময় পাহাড়ের ফাঁকে ফাঁকে না ওই ঈগল, বাজ, এইসব পাখি থাকে। ফট করে দেখা যাচ্ছে এসে ড্রোনটা একটা থাবা দিল, পাখির যা হলো, ড্রোন গিয়ে পড়বে একদম জলের মধ্যে, শত দূর জলে, ওকে পাওয়া যাবে না। তো এই চ্যালেঞ্জগুলো আছে, তারপরে ওই সব ভিডিওগ্রাফি করতে হয়। নাহলে হিমাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য যে কীরকম, বা এখানকার পথঘাট, এখানকার রাস্তা, এ কোন বিপদসংকুল জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণ, যে পথ ধরে পর্যটকরা বা যে পথ ধরে জনপরিবহন সম্ভব হয়, সেটা দেখানো হয়তো সম্ভব হচ্ছিল না বা সম্ভব হয় না। এই নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা শতদ্রু নদী। আর আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গার নাম হচ্ছে অকপা, AKPA। হিমাচল প্রদেশের এই গ্রামটার নাম হচ্ছে রিব্বা, RIBBA। এই গ্রামে ছোটো ছোটো হোমস্টে, ধাবা রয়েছে, ভিলেজ নামে, কিন্তু ভিলেজের ছোঁয়া নেই। দোকানপাট, বাড়িঘর তো রয়েছে, ছোট্ট একটা গ্রাম। তো এখান থেকে লিমকা নিলাম। হিমাচল প্রদেশের যে গ্রামটা আমরা পার করলাম, এর নাম হচ্ছে স্পিলো। এই স্পিলো গ্রামটা পেরিয়ে আসার পর থেকে না, প্রকৃতি আস্তে আস্তে পরিবর্তন হবে। এতক্ষণ যে পথ ধরে আমরা এসেছি, বা একদিন আমরা যে হিমাচল প্রদেশে ঘুরেছি, তার মধ্যে কিন্তু আমরা পাহাড় যেমন দেখেছি, সেই সাথে কিন্তু প্রচুর গাছপালাও দেখেছি। কিন্তু এরপর থেকে ধীরে ধীরে গাছপালা কমে আসবে, অর্থাৎ রুক্ষ পাহাড়, সেই সাথে নীল আকাশ। যে পরিবেশটা যখন লাদাখে গিয়েছিলাম তখন দেখেছিলাম, বা আপনারা লাদাখে যারা গিয়েছেন তারা দেখে থাকবেন, সেই লাদাখি পরিবেশ কিন্তু আস্তে আস্তে এবার হিমাচলের এই স্পিতি সার্কেলে ধরা দেবে আমাদের চলার পথে। আমরা পার করে এলাম হিমাচল প্রদেশের ছোট্ট একটা গ্রাম, যার নাম হচ্ছে পু। এই পু ভিলেজ থেকে আরও 10 কিলোমিটার যেতে গেলে আমরা পাবো হচ্ছে খাব ভিলেজ, KHAV খাব ভিলেজ, যেটা আমাদের আজকের গন্তব্য বা আমাদের সাইট সিনের মধ্যে রয়েছে, বা আমাদের ট্যুর আইটেনারির মধ্যে রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে ডুবলিং। এই ডুবলিংয়ে প্রবেশ করার আগে এখানে একটা চেক পয়েন্ট রয়েছে, যেখানে আমাদের সমস্ত
কতজন আমরা এসছি, কোথা থেকে এসছি আমাদের জিজ্ঞেস করলো, মানে এন্ট্রি হলো যে আমাদের গাড়ি এখানে প্রবেশ করলো। দাঁড়িয়ে আছি, নাম শুনেছি অনেক, এবার দেখা হয়ে গেলে থ্যাংক ইউ আমরা বলছি একবার একটু দেখান কাছ থেকে। থ্যাংক ইউ দেখার দর্শন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অমিতাভ চ্যাটার্জি, তোমার ফেসবুকে ইউটিউবে সবাইতেই আছে, সব জায়গায় আমরা আছি। খাপ সঙ্গম ব্রিজ পৌঁছে দেখা হয়ে গেল আমার বেশ কিছু দর্শক বন্ধুর সাথে। ওনারাও আমারই মতো একই পথের পথিক। মিনিট করে সময় ধরে চলল ফটো সেশন, সেই সঙ্গে নির্ভেজাল আড্ডা। এটা হচ্ছে খাব ভিউ পয়েন্ট। খাব ভিউ পয়েন্ট কেন বিখ্যাত, কেন এই জায়গাটা তো ভিড়, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। তার কারণ হচ্ছে এখানে দুটো নদীর সঙ্গম হচ্ছে, একটা হচ্ছে স্পিতি নদী, একটা হচ্ছে শতদ্রু নদী। স্পিতি নদী আসছে হচ্ছে কুঞ্জুম পাস থেকে, আর শতদ্রু নদী আসছে তিব্বত মানস সরোবর থেকে। এই মানস সরোবর বারবার জীবনে চলে আসছে না, মানে মানস সরোবর যেহেতু যাবো সেহেতু তার সাথে যেন কানেক্টিভিটি আরও বেশি পাচ্ছি। আর এই জায়গাটায় এত হাওয়া, এমনিতে তো চারিদিকে পাহাড়ে ঘেরা, দুটো নদীর এখানে কনফ্লুয়েন্স, আর এত হাওয়া না। যত ট্যুরিস্ট এসছে, আমি হিমাচলে এসে এ যাবৎ কোথাও এত ট্যুরিস্ট পাইনি যত ট্যুরিস্ট আমি খাবে পেয়েছি। আর এই খাব যে ভিউ পয়েন্ট, এর কাছেই রয়েছে হচ্ছে খাব ভিলেজ, সেটা একটা হিমাচল প্রদেশের গ্রাম। নিজের পাশে রয়েছে ওটা ক্যাফে, এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন। দুটো নদীর সঙ্গম দেখতে খুব সুন্দর লাগছে। এখানে একটা ক্যাফেও রয়েছে, আর এখানে সব রকম খাবারই প্রায় পাওয়া যায়, ভেজ নন ভেজ, জুস, প্লাস এই সঙ্গে যদি আপনারা স্ট্রবেরি নিতে চান তাহলে স্ট্রবেরিও এখানে পেয়ে যাবেন। এই চলে এসছে আমাদের চা, চলে এসছে মানে খানিকটা খাওয়া হয়ে গেছে। এখানে চায়ের দাম হচ্ছে 20 টাকা, আর এই যে জুস নিয়েছি এই জুসের দাম 40 টাকা। স্ট্রবেরি দিয়েছিল, স্ট্রবেরি চেঞ্জ করে আমি আবার ম্যাঙ্গো নিলাম, কারণ এখন আমের সময়। জায়গাটা তো সুন্দর না, এত হাওয়া দিচ্ছে, এত ছায়া, উঠতে ইচ্ছা করছে না। খাব ব্রিজ দেখার পর আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্য কা ভিলেজের দিকে। আর যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে এরপর থেকে কিন্তু আর কোনো বাড়িঘর কোনো কিছু দেখা পাবো না, সবুজের দেখা আস্তে আস্তে কমে আসবে, পাহাড়গুলো হয়ে যাবে রুক্ষ ধূসর, আর সেই সাথে নীল আকাশ আর আকাশে সাদা মেঘ, জাস্ট মনে হবে লাদাখ চলে এসেছি। আর গাছ নেই বলে এই অঞ্চলে কোনো পাখিরও দেখা নেই, একটা পাখি নেই এখানে। এই হচ্ছে কা ভিলেজ, একটা ধাবা, কয়েকটা বাড়ি, আর এই জায়গাটা এসে দেখলাম কিছু গাছপালা রয়েছে, আপেল বাগানও রয়েছে, ওই দেখুন ওইদিকে আপেল বাগানও রয়েছে। শেষ হয়ে গেল ভিলেজ, এইটুকুই ছিল গ্রাম। আমাদের পাশে চলছে হচ্ছে স্পিতি নদী, আমরা কিন্তু শতদ্রুকে ছেড়ে এসেছি। এই যে স্পিতি নদীকে পাশে নিয়ে আমরা চলছি, এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে স্পিতি ভ্যালি। এরপর থেকে যা বলবো বা যা দেখাবো সবে কিন্তু স্পিতি ভ্যালি। আর এই পথ ধরে যাচ্ছি আমরা নাকোতে। সময় বেলা 3:45, 2:41, আমরা পৌঁছে গেছি নাকো ভিলেজে। এ হচ্ছে নাকো গ্রাম, ভারত চীন সীমান্তের খুব কাছেই গ্রামটার অবস্থান। এই গ্রামে রয়েছে নাকো হ্রদ বা নাকো লেক এবং সেই সাথে নাকো মঠ। হাংরাং উপত্যকার সবথেকে বড় গ্রাম হচ্ছে নাকো, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 11,893 ফুট। এই পুরো গ্রামটাতে মোট জনসংখ্যা হচ্ছে আজকের দিনে 700, আর ঘর রয়েছে 150। এই গ্রামে বুদ্ধিস্ট মানুষই বেশি, বলা যেতে পারে এটা বৌদ্ধদেরই গ্রাম। পুরনো মনাস্ট্রিটা আগে রয়েছে আর নতুন মনাস্ট্রি এখানেই রয়েছে, দেখাবো আপনাদেরকে। তো যারা ট্যুরিস্ট তারা কিন্তু নাকোতে আসে এই মনাস্ট্রি আর লেক দেখার জন্য। উত্তর হিমালয়ের ছোট্ট এই বুদ্ধিস্ট গ্রাম নাকো, যেখানে রয়েছে 1025 সালের প্রাচীন নাকো মঠ, সেই সঙ্গে বেশ কিছু প্রাচীন বৌদ্ধ স্তূপ। নাকো মঠের তিব্বতী নাম লোৎসা বা ঝাকাং। খুব ছোট্ট এই মঠটি নির্মিত হয় 11 সেঞ্চুরিতে লোচেন রিনচেন জাংপো দ্বারা, যিনি ছিলেন একজন ট্রান্সলেটার। সংস্কৃত ভাষা থেকে অনেক গ্রন্থ তিনি বৌদ্ধ ভাষায় অনুবাদ করেছেন। নাকো মঠের ভেতরের দেয়ালে আঁকা রয়েছে শতাব্দী প্রাচীন তিব্বতী চিত্রশিল্পীদের নিখুঁত হাতে আঁকা বিভিন্ন ছবি, যা বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। তবে মঠের ভেতরে ভিডিওগ্রাফি কিংবা ছবি তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। গাড়ি যেখানে পার্কিং সেখান থেকে একটুখানি হেঁটে এই হচ্ছে পুরনো মনাস্ট্রি, আর এই পথ ধরে একটু আগে গেলেই রয়েছে হচ্ছে নাকো লেক। নাকো মঠ দেখে নেওয়ার পর পায়ে হেঁটেই ঘুরে দেখলাম হিমাচলের এই ছোট্ট গ্রাম নাকো। এর আগে আমরা চিতকুল গ্রামের পথ ধরে হেঁটেছি, এখন আমরা নাকো গ্রামের পথ ধরে হাঁটছি। হিমাচল প্রদেশের গ্রাম প্রায় 11,500 ফুট ওপরে। এই চারপাশে কিছু অল্প বিস্তর গাছের দেখা রয়েছে। এখানে বাড়িতে গবাদি পশু রয়েছে। বাড়িগুলো কীভাবে তৈরি দেখুন, মনে হচ্ছে না মাটির নিচে সব বাড়ি, এইভাবে সব পাথর দিয়ে 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 তৈরি বাড়ি। ওইদিককার বাড়িগুলো একটু আধুনিক ছিল, এদিককার বাড়িগুলো পুরোপুরি প্রাচীন। বেশিরভাগ বাড়ি পাথরের তৈরি।
सामान्य पानी को चूना लगा है अच्छा अच्छा, मतलब ये जो पत्थर है उसको जोड़ने के लिए ऐसे आप सीमेंट की तरह उसको जोड़ते हैं। এই যে এই পাথরকে না গুঁড়ো করে এরা, তারপর এখানে সমস্ত ওই সিমেন্ট দিয়ে যেমন আমরা ইটগুলোকে সব জয়েন করে দিই না, সেরকম করে এগুলোকে এরা পাথর গুঁড়ো দিয়ে সব জয়েন করে দেয়, মানে সিমেন্টের মতো কাজ করে। এখানেও একটা হোমস্টে রয়েছে, মানে কেউ যদি মনে করে আমি নাকোতে এসে রাত্রিবাস করবো সেটাও সে করতে পারবে। দেখতে দেখতেই আমরা চলে এসেছি নাকো লেকের কাছে। মরুভূমিতে মরুদ্যানের থেকে এটা কোনো অংশে কম নয়, কারণ চারিদিকে এরকম খোলা জায়গা, তার মধ্যে এরকম একটা লেক, চারিদিকে গাছে ঘেরা, অপূর্ব সুন্দর। আর গাছের ছায়ার জন্য না লেকটা পুরো সবুজ হয়ে আছে, অপূর্ব সুন্দর। নাকো গ্রামের প্রায় শেষ প্রান্তে রয়েছে নাকো লেক, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 12,000 ফুট। অদ্ভুত সুন্দর আর শান্ত এই জায়গা। লেকের জলে একই সঙ্গে পাহাড়, নীল আকাশ, উইলো এবং পপলার গাছের সবুজ প্রতিফলন, সেই সঙ্গে ঠান্ডা একরকম বাতাসের স্পর্শ। ইচ্ছে করছিল এই লেকের ধারে গাছের ছায়ায় একটু ঘুমিয়ে যাই, কিংবা চুপ করে বসে ভাবি অতীতে ফেলে আসা কোনো মুহূর্ত। প্রকৃতির মাঝে মেডিটেশন করার জন্য যাকে বলে আদর্শ জায়গা। লেকটি স্থানীয়দের কাছে খুবই পবিত্র। বৌদ্ধ ধর্ম মতে এই লেকেরই আশেপাশে কোনো এক স্থানে গুরু পদ্মসম্ভব ধ্যান করেছিলেন। আর এই উচ্চতায় এই রকম রিমোট জায়গায় মোবাইলের নেটওয়ার্ক কিন্তু রয়েছে, জিও নেটওয়ার্ক রয়েছে। এয়ারটেলটা আছে কিনা দেখে বলতে হবে, বাট জিওর কিন্তু ফুল টাওয়ার রয়েছে এখানে। অনেক ফরেনার দেখছি তারা হিমাচল বেড়াতে এসছে, তারা কিন্তু এই গ্রামে এসে হয়তো 2-3 দিন থেকে গেল। ওরা না বেড়াটা খুব এনজয় করে, এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস, প্রত্যেকটা জিনিস ওরা খুঁটি খুঁটি দেখে, অবজার্ভ করে, লেখালেখি করে, ছবি তোলে। মানে ওরা না যে কোনো ব্যাপারে খুব ডিটেল জানে। আমরা যেমন আধ ঘন্টা কেন সময় কেটে ফিরে যাচ্ছি, ওরা কিন্তু তা নয়। টাকাও আছে, সময় ছুটিতে চলে এলো, হয়তো না করে এই গ্রামটাতেই 3-4 দিন থেকে গেল। এখানকার বিভিন্ন গ্রামগুলোতে না একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে মটর। প্রচুর মটরের চাষ হয় এখানে। তো এই লাগানো রয়েছে সব মটর গাছ। এটা হচ্ছে নাকো মার্কেট। চারিদিকে প্রচুর মটরের গাছ দেখালাম, মটর ক্ষেত। তো সেই মটর এখানে নিয়ে সেখান থেকে অন্য জায়গায় এক্সপোর্ট হয়। তো যত ট্রাক এখানে এসে আর কি মটর লোড করে। আর এই আশেপাশে সব রয়েছে হচ্ছে ছোটোখাটো সব রেস্টুরেন্ট বা ধাবা। 3টে খাবার চোখে পড়ছে, চাউমিন, মোমো, থুপকা। কারণ এই জায়গায় চাইনিজ খাবার কিন্তু বেশি পাওয়া যায়। পটল, আলু, বেগুন, বাঁধাকপি, টমেটো, এগুলো করলা। এই দোকানে তো নুডলস রয়েছে, চাউমিন রয়েছে, মোমো রয়েছে, রাজমা চাওয়াল রয়েছে, থুপকাও রয়েছে। অনেকে না চাউমিন খাচ্ছে, প্রচুর সস টস দেওয়া। আমি খেতে পারবো কি পারবো না, এখানকার খাবার কীরকম হবে। আর তেলা জিনিস, আমার সস দেওয়া জিনিস বেশি ভালো লাগে না, বেশি মশলাদার জিনিস। তো এখানে যে কুক তাকে ডাকলাম, তাকে একটা ইনস্ট্রাকশন দিলাম আমার মতো করে, যে এমনভাবে চাউমিনটা বানিয়ে দিন, এরা বলছে নুডলস, তো এমনভাবে নুডলসটা বানিয়ে দিন যেটা পুরো ড্রাই হবে, যেখানে একদম মশলা টশলা থাকবে না, সস টসও থাকবে না। ওয়েট করছি খাবারের জন্য, খাবারটা আসবে আসবে আসবে। আলটিমেট খাবারটা এলো চোখের সামনে, দেখার পর না জাস্ট দিল খুশ হয়ে গেল। মনে হচ্ছে না আমি কোনো রিমোট লোকেশন ভিলেজে খাচ্ছি, মনে হচ্ছে আমি কোনো শহরের রেস্তোরাঁয় খাচ্ছি। হাক্কা নুডলস, অসাধারণ টেস্ট, অসাধারণ। আমাদের যোগীজি নিচে হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, এর মধ্যে এরকম মটরশুঁটি রয়েছে। নাকো পেরিয়ে আসার পর এটা হচ্ছে মালিং নালা, মানে জায়গার নাম হচ্ছে মালিং, এখানে একটা নালা আছে, সেই থেকে নাম হচ্ছে মালিং নালা। নালাটার বিশেষত্ব হচ্ছে যখন তখন জল চলে আসে নালাটার মধ্যে। আমাদের ড্রাইভার সাহেব বলছিলেন জলের সাথে পাথর চলে আসে। এটা হচ্ছে মালিং নালা। সমুদ্রপৃষ্ঠ থেকে এটার হাইট হচ্ছে প্রায় 10,500 ফিট। খাব ভিলেজ থেকে বা খাব ব্রিজ থেকে আমাদের শুরু হয়েছিল হচ্ছে পাহাড়ি পথে ওপরে ওঠা। তারপর ওই যে আমরা মালিং নালা দেখলাম, মালিং নালার পর থেকে আস্তে আস্তে আমরা সমতলে নেমে এলাম। সমতলে নেমে আসার পর এবার যে জায়গাটা আমরা পার করছি এর নাম হচ্ছে চাঙ্গো। আমরা একদম নদীর প্রায় পাশাপাশি চলে এসেছি। যে নদীকে এতক্ষণ ধরে আমরা অনেক ওপর থেকে দেখছিলাম, সেই নদী এখন আমাদের সঙ্গে সঙ্গে চলছে, স্পিতি নদী। এই হচ্ছে চাঙ্গো ভিলেজ। আর এখান থেকে টাবো হচ্ছে এখনও 41 কিলোমিটার। বিকাল 5:25 আমরা পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে সমদো। সমদোতে রয়েছে 19 ITBP, আর এখানে রয়েছে হিমাচল প্রদেশ পুলিশ চেকপোস্ট। ডিস্ট্রিক্ট হচ্ছে লাহুল স্পিতি। এন্ট্রি করাতে হবে যে আমরা কজন যাচ্ছি, কোথা থেকে এসেছি, গাড়ির নাম দাম ডিটেলস। তো আমাদের ড্রাইভার সাহেব যোগীজি এন্ট্রি করাতে গেছে। এখানে লেখা আছে ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। স্পিতির এন্ট্রি গেট এটা। এই দিকে রাস্তা যাচ্ছে হচ্ছে কাজা, টাবো আর লোজারের দিকে, আর এই দিকে রাস্তা যাচ্ছে কৌরিকের দিকে। কৌরিক হচ্ছে ভারত আর চায়নার সীমান্ত। এই কৌরিকেও যাওয়া যায়। জুন মাসের 10 তারিখ থেকে বোধহয় কৌরিক যাওয়ার রাস্তা খুলতে পারে, আবার নাও খুলতে পারে। কৌরিক যদি আপনারা যেতে পারেন, যদি পারমিট পেয়ে যান বা গাড়ি যায় আপনাদের,
তাহলে কিন্তু ওখান থেকে একদম পাশেই চায়নাকে দেখতে পাবেন। এই কৌরিক হচ্ছে হিমাচল আর চায়নার বর্ডার, যেখানে ট্যুরিস্ট অ্যালাউ করে। একটা বিষয় আপনারা দেখছেন তো, যত আমরা আগে যাচ্ছি আস্তে আস্তে মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ কম হচ্ছে, দু একটা মাঝে মধ্যে গ্রাম, পাখির দেখা নেই, মাঝে মধ্যে দু একটা পাহাড়ি কুকুর। আস্তে আস্তে আমরা এমন জায়গায় যাচ্ছি যেটাকে বলা যেতে পারে পুরো রিমোট জায়গা। কোথাও ফোনের টাওয়ার আছে, কোথাও ফোনের টাওয়ার নেই। পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্পিতি নদী, আর স্পিতি নদীকে সাথে নিয়েই আমাদের পথ চলা। আমার বাঁ দিকের যে রাস্তা এইটা চলে যাচ্ছে হুলডিংয়ের দিকে, যেখানে আমরা গিয়ে আজকে থাকবো। আর এই যে ডিভাইডারটা আছে এখান থেকে যাব হচ্ছে গিউ টেম্পল। গিউ টেম্পলের রাস্তা হচ্ছে এইদিকে, এখান থেকে মোটামুটি ধরে রাখুন 10 কিলোমিটার মতো। এই ডান দিকের যে গেটটা রয়েছে গেট দিয়ে এন্ট্রি করতে হবে। আবার কিন্তু আমরা এই জায়গাটা ঘুরে আসবো, এই জাংশন পয়েন্টে গিয়ে যাবো হচ্ছে আবার এই দিকটাতে, অর্থাৎ হুলডিংয়ের দিকে। হুলডিংয়ে আমরা রাত্রিবাস করবো আজকে। আর আমার পাশে নদীটা চলেছে, এটা হচ্ছে কালা নদী। এই কালা নদীকে পাশে রেখে আমরা যাচ্ছি হচ্ছে গিউ টেম্পল দেখতে, যেখানে রয়েছে 500 বছরের পুরনো মমি। নদীর প্রায় ধার ঘেঁষে রাস্তা চলে গিয়েছে গিউ গ্রামের দিকে। মোবাইলের নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন, যেন হঠাৎ করেই পথ ভুল করে চলে এসেছি অন্য কোনো জগতে। পাশ দিয়ে বয়ে চলা নদীর জল পুরোপুরি কালো। পাহাড়ি নদীর জল যেমনটা হয় তেমনটা স্বচ্ছ নয়, যেন এই নদীর উৎপত্তি কোনো কলিয়ারি এলাকা থেকে। নির্জন এই রাস্তায় দু একটা গাড়ি ছাড়া আর কোনো কিছুরই দেখা নেই। রহস্যময় এই গিউগ্রাম যেন সব কিছুর থেকে নিজেকে আড়াল করে রেখেছে। নদী একসময় তার পথ পরিবর্তন করলো। দূর থেকে স্পষ্ট হলো জনবসতি। ধূসর পাহাড়ের মাঝে এক টুকরো সবুজ, যেন মরুভূমিতে মরুদ্যান। ঘরবাড়ি, চাষাবাদ সব কিছুই রয়েছে এই গ্রামে, বিশেষ করে আপেল বাগান। এছাড়াও অ্যাপ্রিকট, মটর এই সব কিছুই চাষ হয়। ছোটোখাটো দু একটা হোমস্টে কিংবা মোবাইল ফোনের টাওয়ারও চোখে পড়ল। আর এই সব কিছুর মধ্যে ওই দূরে পাহাড়ের ওপরে স্পষ্ট হলো গিউ মন্দির, যেখানে রাখা রয়েছে প্রায় 500 বছরের পুরনো সংঘ তেনজিনের মমি। সবুজ ঘাস, তার মধ্যে দিয়ে এরকম নালা বয়ে যাচ্ছে, হয়তো কোনো নদী থেকে বা পাহাড়ি ঝর্ণা থেকে এটা আসছে। আর এই গ্রামটা একদম ভারত আর চায়না যে সীমান্ত, সেখানে দেখুন এই যে কালো রঙের যে লাইনটা রয়েছে, এটা হচ্ছে বর্ডার। এখন চায়নার সময় হচ্ছে রাত 8:30, আর ভারতবর্ষের সময় হচ্ছে 6টা। মানে চায়না আমাদের থেকে 2.5 ঘন্টা এগিয়ে আছে। আর ওই যে দূরের পাহাড়টা, ওটা নাকি চায়নার পাহাড়, আমাদের ড্রাইভার সাহেব বলছিল। অস্বাভাবিক কিছু নয়, কারণ চায়না তো এখান থেকে কাছেই। আর পাহাড়টা কাছে মনে হলো, পাহাড়টা দূরে রয়েছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই বেলায়। আর এখানে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর পোস্ট রয়েছে। আর এই জায়গাতে এসে আমাকে আলটিমেট এই জাম্পার পরতেই হলো, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। এতক্ষণ ধরে টি-শার্ট পরে চালাচ্ছিলাম, বাট এই জায়গাটা এসে কিন্তু ভালো রকম ঠান্ডা রয়েছে। লাহুল স্পিতিতে যতগুলো উঁচু জায়গা রয়েছে না, হাই অল্টিটিউড জায়গা রয়েছে, তার মধ্যে এই গোম্ফা হচ্ছে একটা। আর এখানে একটু যেন শ্বাসকষ্ট হচ্ছে, খানিকটা হেঁটে আসতে হবে তো, যদিও খুব বেশি চড়াই নয়। আর ওই দূরে বরফে ঢাকা পাহাড়, চাঁদ, এই হচ্ছে সেই গ্রামটা। এই যে পাহাড়গুলো রয়েছে এর না মাটিটা কালো। গিউ যে টেম্পল, সেই গিউ টেম্পলের এই হচ্ছে 500 বছরের বেশি সময় পুরনো মমি। কিন্তু আমরা জানি যে এই মমির আবিষ্কার করেছিল হচ্ছে মিশরীয়রা। এবার এটার পেছনে কি ইতিহাস রয়েছে, মানে এই মমি সংক্রান্ত, সেটা একবার আপনার সঙ্গে শেয়ার করছি। শতাব্দী প্রাচীন এই গিউ মনাস্ট্রিতে ছোট্ট একটি মন্দির রয়েছে, যেখানে রাখা রয়েছে 500 বছরের পুরনো সংঘ তেনজিনের মমি, যা একরকম কিংবদন্তিও বটে। কারণ এই মমি দেখার জন্য দেশ বিদেশ থেকে অনেক পর্যটক স্পিতি আসেন। মিশরীয়রা ছাড়াও তিব্বতের সন্ন্যাসীদের মধ্যে এই দেহ সংরক্ষণ করে রাখার পদ্ধতি হয়তো প্রচলিত ছিল, যার উদাহরণ এই মমি। এই মমি আবিষ্কারের পেছনেও এক কাহিনী রয়েছে। 1975 সালের ভূমিকম্পে এই স্পিতি উপত্যকার অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়। তখনই ভেঙে পড়ে প্রাচীন গিউ মঠ, যার মধ্যে আবিষ্কার হয় এই সংঘ তেনজিংয়ের মমি, যার চামড়া, দাঁত, নখ এখনও অক্ষত রয়েছে। দেখে মনে হয় এক বৌদ্ধ সন্ন্যাসী যেন ধ্যানে মগ্ন। জনমত বলে এই সংঘ তেনজিন 15 শতকের কোনো লামা, যিনি ঈশ্বরের উদ্দেশ্যে নিজের জীবন স্যাক্রিফাইস করেন। কারণ এই গ্রামে ভীষণভাবে উপদ্রব হয়েছিল পাহাড়ি কাঁকড়া বিছের। তিনি নিজেকে উৎসর্গ করেই এই গ্রামবাসীদের বিপদ থেকে রক্ষা করেন। কোথাও আবার এই কাঁকড়া বিছের তত্ত্ব খারিজ করে বলা হয় প্লেগ রোগের কথা। তবে এই মমিকরণ পদ্ধতি মিশরীয় প্রথা থেকে সম্পূর্ণ আলাদা। এটি শোকুশিন বৎসু বা একটি ন্যাচারাল মমিকরণ পদ্ধতির ফলাফল। জাপানের ইয়োমাটাগার বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে এর প্রচলন রয়েছে, যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা ধীরে ধীরে অনাহারে চলে যান। তখন তাদের খাদ্য হয় বিষাক্ত বাদাম, শেকড়, ভেষজ, গাছের রস ইত্যাদি। দীর্ঘদিন ধ্যানের ভঙ্গিতে বসে থাকা অবস্থাতেই তারা মারা যান।
যখন তাদের শরীরে কোনো রকম ফ্লুইড বা আর্দ্রতা থাকে না, শরীর এক প্রকার শুকিয়ে গিয়ে অক্ষত রয়ে যায় চামড়া, দাঁত এবং নখ। তবে এই প্রক্রিয়াতেও সময় লেগে যায় প্রায় বছর 10। গিউ গ্রাম এবং গিউ মনাস্ট্রি দেখে আবারও আমাদের পথ চলা শুরু হলো হুরলিংয়ের উদ্দেশ্যে। সময় সন্ধ্যে 7:19 আমরা পৌঁছে গেলাম হুরলিংয়ে। যারা স্পিতি ভ্যালি বেড়াতে আসে বেশিরভাগই কিন্তু চলে যায় হচ্ছে টাবোতে রাত্রিবাস করে, বাট আমরা থাকবো হচ্ছে হুরলিংয়ে। প্রথমে প্ল্যান করেছিলাম আমরা গিউতে থাকবো, যে গ্রামটা দেখলাম ওখানে থাকবো। তারপর দেখলাম যে নেটওয়ার্কের ইস্যু হয়ে যায়, ভিডিও আপলোড করতে হয়, ওই জন্য একটু এগিয়ে এসে ওখান থেকে মোটামুটি 15-16 কিলোমিটার দূরে এসে এই হুরলিংয়ে রাত্রিবাস করবো। হুরলিং থেকে আগামীকাল আবার এখান থেকে স্টার্ট করে আমরা, আর হুরলিং থেকে আগামীকাল কথা বলতে পারছি না, সারাদিন এত জার্নি না, এখানে মানে কথা বলতে ইচ্ছা করে না, শ্বাসকষ্ট মতো থাকে এরকম হাই অল্টিটিউডে, ভালো লাগে না কথা বলতে। হোটেলটার কারুকার্য খুব সুন্দর, সব কাঠের। यहाँ पर गर्मी पड़ती है ना? हाँ, आपने फैन का जुगाड़ करके रखा है। এখানেও দুটো খাট জড়ো করে বড় করা হয়েছে। খাটটা সুন্দর, এখানে এতটাও ঠান্ডা পড়ে না, তার জন্য রুম হিটারের দরকার নেই। সন্ধ্যাবেলাটা এখানে বসে চাটা খাওয়া যাবে, বা সকালবেলা ঘুম থেকে উঠে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে। আর রুমের থেকেও সুন্দর হচ্ছে বারান্দাটা, সামনে দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে স্পিতি নদী। কালকে এদিক দিয়ে আমরা কাজার দিকে যাব। সারাদিন জার্নি আর কাজের মধ্যে ভুলে যায় যে খাওয়া বলে একটা পদার্থ আছে। আর এখানে না ঠান্ডা একটুও নেই, দেখুন আমি মানে এমনি গেঞ্জি পরে ঘুরছি, এখানে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে স্নান করেছি, ফ্যান চালিয়েছিলাম পর্যন্ত, এমনই অবস্থা। আজকে রাতে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, পাঁপড় ভাজা, এইখানে দিয়েছে একটা সাংঘাতিক জিনিস, সেটা খেলে তো শেষ। আলু ভাজা এত, কতদিন ভালো করে স্যালাড খাইনি। এর সময় রয়েছে ডাল, এই রয়েছে মিক্স ভেজ, এক বাটি চিকেনের ঝোল তো পুরো এরকম লাল লাল ঝাল ঝাল। শুনিয়ে না, চাবল মিল যায়গা? চাবল যতই যাই খাই, ঠিক আছে, ডাল ভাতের কোনো জবাব নেই। আপকে পাস নিম্বু হোগা? নিম্বু দিজিয়ে না। চিকেনের ঝোলটা বেশ সুন্দর হয়েছে, এর মধ্যে না গোলমরিচ দিয়েছে, আর কি একটা মশলা দিয়েছে, রিচ হয়েছে সেটা বলা যাচ্ছে না, আবার যে মিষ্টি মিষ্টি তা বলা যাচ্ছে না। সন্ধ্যা থেকে এসে বসে ব্যাকআপ তুলছিলাম, যতগুলো ক্যামেরা, ড্রোন, মোবাইল ফোন, সব ভিডিওর ব্যাকআপ ডিভাইস তুলতে হয়। কোনো একটা যদি লস্ট হয়ে যায় তাহলে মুশকিল, তখন তো ভিডিওগুলো পাবো না। এটা হচ্ছে মেন কাজ, সমস্ত ডেট ধরে ধরে ব্যাকআপ তোলা, আগের ফাইল ডিলিট করা, শর্টস ভিডিও, ছবিগুলো আলাদা করা, প্রচুর কাজ থাকে। তো আপাতত সবাইকে গুড নাইট, ঘুমোতে হবে। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে। আজকের সকাল হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির হুরলিং থেকে। আজকে সকালের প্ল্যান, আজ আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে পড়বো হচ্ছে টাবোর উদ্দেশ্যে, এবং আজকে রাত্রিবাস আমাদের টাবোতেই হবে। হিমাচল প্রদেশের এই স্পিতি ভ্যালি ট্রিপটা না এমন একটা লং প্রোগ্রাম, একটা সময় না মানে বিরক্ত ধরতে পারে। ঘুম থেকে উঠছেন, বেরিয়ে পড়ছেন নতুন গন্তব্যের উদ্দেশ্যে, আবারও সন্ধ্যায় গিয়ে পৌঁছাচ্ছেন, রুমে ঢুকছেন, ব্যাগপত্র খুলছেন, জামা কাপড় বের করছেন, পড়ছেন, সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ দেওয়ার জন্য যা রয়েছে সেগুলো বের করছেন। আবারও পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ওটাই টেনশন যে ভাই সব কিছু আবারও গুছিয়ে ব্যাগে ভরতে হবে, তড়িঘড়ি ব্রেকফাস্ট করতে হবে, এবং আবারও বেরিয়ে পড়তে হবে, আবারও পরের দিন সেম রিপিটেশন। তো স্পিতি ভ্যালিতে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত কাটবে হচ্ছে বিভিন্ন জায়গাতে। তো লাস্টের দিকে এসে একটু বিরক্তি লাগতে পারে, মনে হতে পারে দূর আর হচ্ছে না, ফিরে যাই, আর ভালো লাগছে না। বাট আমি বলবো যে আপনারা যারা স্পিতি ট্রিপ করছেন কেউ কিন্তু হতাশ হবেন না। পুরো ট্রিপটা কমপ্লিট করে একদম চন্দ্রতাল হয়ে মানালিতে গিয়ে তারপর আপনাদের প্রোগ্রামকে শেষ করুন। একটা কথা মনে রাখবেন যে প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন আপনার জন্য অপেক্ষায়, আর সেই নতুনকে নিয়ে শুরু হবে আপনার গল্প লেখা, ছবি তোলা বা ছোট বড় অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতার স্বাদ কাহন ধরেই আজ সকালে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। তো আজকে আমাদের হোটেলের যে দাদা রয়েছে সে বলেছিল যে আপনাদেরকে লুচি খাওয়াবো, এইরকম গরম গরম লুচি, আর সেই সাথে ওই মটর আর আলু দিয়ে একটা সবজি, অনেকটা ঘুগনির মতো মনে হতে পারে, এবার ঘুগনি নয়। এর সঙ্গে মিষ্টি হলে ভালো হতো, এক পিস রসগোল্লা বা গোলাপ জামুন বা ছানা বড়া হলেও ভালো হতো, সন্দেশ হলেও ভালো হতো, খাওয়া ভালোই হতো আর কি। হিমাচল প্রদেশের বিখ্যাত হচ্ছে অ্যাপেল, আর এই হচ্ছে অ্যাপেলের জুস, রেকংপিওতে পাওয়া যায়। যারা স্পিতি আসছেন রেকংপিও থেকে কিন্তু অবশ্যই কিনতে পারেন। যেরকম অ্যাপেল জুস আমরা কিনে খাই না, ওরকম নয়, ও খেয়ে তৃপ্তি না, তিতা, এটা একদম পিওর। কালারটা শুধু দেখুন। সময় সকাল 9:11 শুরু হলো আমাদের পথ চলা। আমরা হুরলিং থেকে এখন রওনা দিচ্ছি হচ্ছে কাজার উদ্দেশ্যে। তো হুরলিং গ্রামটা পেরিয়ে আসার কয়েক কিলোমিটার পরে আরও একটা সামনে ছোট্ট গ্রাম রয়েছে, এর নাম হচ্ছে চণ্ডীগড়। তো আমাদের ড্রাইভার সাহেব বলছিলেন যে চণ্ডীগড় গ্রামের যারা অধিবাসী রয়েছেন তার আগে থাকতে হচ্ছে ভারত চীন সীমান্তের কৌড়ি গ্রামে,
কিন্তু ওখানে সেরকম সবজি টবজি হতো না, ফসল হতো না। তো তার জন্য পরবর্তী সময় তারা এখানে এসে বসবাস শুরু করে বা তাদের বসবাসের একটা সুযোগ করে দেওয়া হয়। তো আমার ডান দিকে এদিকটাতেই হচ্ছে বর্ষা শালিকা চণ্ডীগড় গ্রাম, এখানেও হোমস্টে রয়েছে। আর আশেপাশে কিন্তু প্রচুর আপেল বাগান রয়েছে। মানে এই জায়গাটুকুতে প্রকৃতি যেন সবুজ ছুঁয়ে দিয়েছে, মরুভূমিতে মরুদ্যানের মতো। বাকি চারিদিকে শুধু পাহাড়গুলো দেখুন কীরকম রুক্ষ, কোথাও কিচ্ছু নেই, না আছে পাখি, না আছে কোনো ঘরবাড়ি, না আছে কোনো সবুজের ছোঁয়া, নিষ্ঠুর পাহাড়। এই পথে যেতে যেতে মাঝে মধ্যেই দেখা পাচ্ছি কিছু গ্রামের সবুজ গাছপালা রয়েছে। আর এখানে প্রত্যেকটা গ্রামেই না কোনো না কোনো মনাস্ট্রি আছে। হিন্দু অল্প কিছু রয়েছে, কিন্তু মেজরিটি যদি বলি সেক্ষেত্রে কিন্তু বৌদ্ধ ধর্মের মানুষ। তো প্রত্যেকটা গ্রামেই কিন্তু মনাস্ট্রি রয়েছে, ছোট বড় মনাস্ট্রি। তার মধ্যে যে মনাস্ট্রিগুলো জনপ্রিয় সেগুলো কিন্তু দেখানো হয় হচ্ছে ট্যুরিস্টদেরকে। কোথাও পাথরের বাড়ি, কোথাও মাটির বাড়ি, মাটি পাথর মিশিয়ে আর কি তৈরি বাড়ি। আর এক পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্পিতি নদী, রাস্তাটা পুরো পাহাড়ের ধার ঘেঁষে। শীতকালে তো এখানে প্রায় 2 থেকে 2.5 ফুট বরফ পড়ে, বা কখনো কখনো 3 ফুট বরফও পড়ে। তখন এখানে যে সমস্ত গ্রামের মানুষরা রয়েছেন না, তারা সেই সময়কার রেশন বলুন, আনাজ বলুন, মানে খাবার দাবার জিনিস তারা সব কিন্তু তাদের ঘরে স্টোর করে নেয়। কারণ তখন তো আর বেরিয়ে বাজার যাওয়া বা জিনিসপত্র কেনা এগুলো সম্ভব হয় না। তখন তারা ঘরেই থাকে, এবং ওদের ঘরগুলো এভাবে তৈরি করা যে ঘরের ভেতরে ফায়ার প্লেস রয়েছে, মানে ঘরোয়া পদ্ধতি তৈরি ফায়ার প্লেস, যেখানে আগুন জ্বালিয়ে ওরা ঠান্ডার হাত থেকে আর কি বাঁচে। স্পিতি ভ্যালিতে পাহাড়ের পাদদেশে আরও একটা সুন্দর গ্রাম, দুদিকে প্রচুর আপেল বাগান। আর এই গ্রামটার নাম হচ্ছে লাড়ি। এখানে হোমস্টে রয়েছে, এগুলো পুরোপুরি অফবিট আর রিমোট লোকেটেড এরিয়া। হ্যাঁ, ফোনের নেটওয়ার্কও এখানে রয়েছে। আর এই লরি গ্রামটা পেরিয়ে যাওয়ার পর ওই যে দূরে সবুজ দেখা যাচ্ছে, আবারও একটা গেটও দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে টাবো। হোল্ডিং থেকে টাবো কিন্তু খুব বেশি দূরে নয়, আমি কালকেও বলেছিলাম। আমরা প্রবেশ করলাম স্পিতি ভ্যালির আরও একটা গ্রাম টাবোতে। এখান থেকে কিব্বার হচ্ছে আর 66 কিলোমিটার, কুনজুম টপ 118 কিলোমিটার, আর রোতাং হচ্ছে 196 কিলোমিটার, আর লোসার হচ্ছে 103 কিলোমিটার, আর কাজা হচ্ছে 46 কিলোমিটার। যারা হোল্ডিংয়ে থাকে না তারা কিন্তু টাবোতে এসে রাত্রিবাস করে। এখানে কিন্তু থাকার জন্য হোটেল, হোমস্টে সবই রয়েছে, এবং জায়গাটা অনেকটাই বড়, অনেক জমজমাট জায়গার, ভিড়ও সেরকম রয়েছে। হিমাচল প্রদেশের লাহৌল স্পিতি জেলায় স্পিতি নদীর ধারে ছোট্ট একটা পাহাড়ি শহর টাবো। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 10,500 ফুট। টাবোর অন্যতম আকর্ষণ অদূরে ওই পাহাড়ের গায়ে রহস্যময় গুহাগুলো, যেগুলোর বয়স হয়তো 1000 বছর বা তার কিছু বেশি। সেই সময় হিমালয়ের এইসব অঞ্চলে শীতকালে ভয়ানক শৈত্যপ্রবাহের কারণে বৌদ্ধ ভিক্ষুকদের শীতকালীন আবাসস্থল ছিল ওই পাহাড়ি গুহাগুলো। কৃত্রিমভাবে তৈরি এই গুহাগুলোর নাম টাবো কেভ। স্পিতি উপত্যকার অনেক জায়গাতেই এই রকম পাহাড়ি গুহা রয়েছে, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা ধ্যান এবং ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতেন বলে জানা যায়। কোনো কোনো গুহাতে আবার প্রাচীন চিত্রকর্মও রয়েছে। ট্রান্স হিমালয়ের পাদদেশে মিনিট 15 সময় পাহাড়ে চলার পর এই গুহাগুলোতে পৌঁছে যাওয়া যায়। কোনো কোনো গুহার ভেতরে একাধিক কক্ষ রয়েছে, আর ওই পাহাড় থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যায় এই পুরো টাবো শহরটার, যা এক কথায় অপূর্ব। টাবো কেভ ছাড়াও এই শহরের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট টাবো মনাস্ট্রি, যা হিমালয়ের অজন্তা নামেও পরিচিত। নির্মাণকাল 996 খ্রিস্টাব্দ। অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উচ্চতায় উপত্যকার ঠান্ডা অনুর্বর পাথুরে অঞ্চলে, যা শতাব্দীর পর শতাব্দী বৌদ্ধ ধর্মের গৌরবময় ঐতিহ্যের সাক্ষী বহন করে আসছে। তিব্বতের থলিং গুম্ফার পরেই রয়েছে এই টাবো গুম্ফা, যেখানে 9টি মন্দির এবং 23টি চোরটেন বা বৌদ্ধ স্তূপ রয়েছে। এর কিছু মন্দির অনেক আগের, কিছু পরবর্তী সময় নির্মিত, যেমন ডোমট্রনের মন্দির, মহাকাল বজ্রভৈরব মন্দির কিংবা দ্য হোয়াইট টেম্পল। 6300 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এই টাবো মঠ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। এইটা হচ্ছে টাবোর ওল্ড মনাস্ট্রি। আর ওল্ড মনাস্ট্রির আশেপাশে এরকম সব মন্দির রয়েছে, পাথরেরই তৈরি, তার উপর সব মাটির প্রলেপ দেওয়া রয়েছে। আর এই যে কড়িবর্গা না, সব কাঠের। ভেতরটা আজও কিন্তু সেই 996 খ্রিস্টাব্দের যে সেই সময়কার ছবি আঁকা বা সেই সময়কার ঘর যেরকম ছিল, সব কিন্তু সেম টু সেম, মানে এত প্রাচীন। এখানে প্রত্যেকটা মন্দিরের নাম আছে। এই যে দ্য টেম্পল অফ ড্রমটন, কিছু কিছু বন্ধ রয়েছে, কিছু কিছু খোলা রয়েছে।
টাবোতে আসছেন তারা কিন্তু টাবো মনাস্ট্রি কখনো মিস করবেন না। নতুন মনাস্ট্রিটা বন্ধ দেখে অনেকে হয়তো হতাশ হয়ে ফিরে যেতে পারেন, ওটা সবসময় খুলে না, ওটা বন্ধই থাকে, সকালের দিকে হয়তো খুললেও খুলতে পারে যেটুকু শুনলাম। কিন্তু তার পাশেই রয়েছে যে ওল্ড মোনাস্ট্রি, আর ওল্ড মোনাস্ট্রিটাই কিন্তু হচ্ছে এখানে 996 খ্রিস্টাব্দে তৈরি, যার ইতিহাস আমি আপনাদেরকে শোনাচ্ছি, আর সেই সাথে এই জায়গাটা ঘুরে দেখাচ্ছি। সময়ের সঙ্গে সঙ্গে এইগুলো হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছিল বা কোনো চোরটেন ভেঙেও পড়েছিল, এগুলোকে বলা হয় সব চোরটেন। তো এগুলোকে পরবর্তীকালে আবার সব ঠিকঠাক করা হচ্ছে এরকম মাটি টাটি দিয়ে, মাটি লেপে। আর ওই ওপরে রয়েছে হচ্ছে টাবো গুম্ফা। এই মোনাস্ট্রি চত্বরে ঘুরতে ঘুরতে একটা অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করি, হয়তো এরকম অভিজ্ঞতা আপনাদেরও কম বেশি হয়ে থাকবে, বা এই অভিজ্ঞতাগুলো সৃষ্টি করার মধ্যে অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন। কোনো একটা জায়গায় গিয়ে আপনি বাঙালি ট্যুরিস্ট কীভাবে আইডেন্টিফাই করবেন? চিৎকার, অকারণ চিৎকার, এই আমার ছবি তোল, এই সরে দ্বারা হচ্ছে না ভালো করে তোল, এই এখানে একটা তুলে দে, আরে আমার দুটো তুলে দে, অকারণে চিৎকার, বেকার চিৎকার, মানে জায়গার পরিবেশটাই হঠাৎ নষ্ট হয়ে যায়। একটা 996 খ্রিস্টাব্দে তৈরি মনাস্ট্রিতে এসেছি যেখানে কত ইতিহাস লুকিয়ে আছে। কম বেশি যদি আমি একটু এই জায়গাটা সম্পর্কে জেনে আসি, আমি ফিল করতে পারবো, আমি বুঝতে পারবো যে এইটা এরকম, এটা ছিল, ওটা ছিল। মানুষ অত কিছু পড়ে না, অ্যাকচুয়ালি মানুষের আজকাল ধৈর্যই নেই। শুধু মানুষ বেড়াতে আসে, ছবি তোলার জন্যই আসে, আর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, ব্যাস এখানেই কাজ শেষ হয়ে যায়। তার জন্য মানুষ না প্রকৃতিকে বা ইতিহাসকে বা ভূগোলকে কখনো ফিল করতে পারে না। আপনি যদি এই জায়গাটা সম্পর্কে একটু পড়াশোনা করে আসেন, একটু জেনে আসেন না, তাহলে দেখবেন আপনি যা পড়েছেন আর যা চোখে দেখছেন সব যেন সিনেমার মতো আপনি ফিল করতে পারছেন, বা আপনার মনস্পটে সব কিছু ভেসে উঠছে। মনাস্ট্রির ভেতরে তো গিয়েছিলেন, কি ফিল করলেন, কি বলবেন? দেখুন, এখানে তো দেখলাম বজ্র সিন্ধু, বজ্রকর্মা, বজ্র সিধু, অমোঘ সিদ্ধি অনেক আছে ওখানে। কয়েক হাজার বছরে, মানে ধরুন একটা যেখানে একটা প্রার্থনা হয় না, সেখানকার এনার্জি, তার সঙ্গে এই সার্কিটটার এনার্জি সব মিলেমিশে এখানে অসাধারণ ফিলিং হলো। তার মধ্যে মানে ভাবুন তো, কয়েক যুগের সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে আছে, অসাধারণ আর ফিলিং। ভেতরে কোনো লাইট নেই, এমন ভাবে তৈরি করা হচ্ছে যে সূর্যের আলোটা এখানে, সূর্যের আলোটা ভেতরে এসে পড়বে সেই প্রার্থনা কক্ষে। মানে আমি না ছবি তুলতে পারলাম না বা ছবি তোলা যাবে না, এই আফসোসটাও থেকে যাবে, কিন্তু আপনারা কিন্তু আসুন এখানে, এই চোখে যা দেখবেন এ মানে অসাধারণ জিনিস। এইটা হচ্ছে মিল্কি ওয়ে। গতকাল এটা এখানে ক্যাপচার করেছেন এই দাদা, উনি অংশুমান বাবু, উনি ফটোগ্রাফারদের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে তো সম্ভব নয়। রাত 3টের সময় না, 3:46 রাত 3:46 এটা তোলা হয়েছে। যদি আপনারা চান তাহলে কিন্তু এই মনাস্ট্রিতে রাত্রিবাসও করতে পারবেন। দেখুন এই ইমেল আইডিটা দেখে নিন, এই ইমেল আইডি এবং সেই সাথে এখানে ফোন নাম্বার রয়েছে 9015234240। এখানে কিন্তু রাত্রিবাস করা যায় এবং এখানে খাওয়া দাওয়ার জন্য কিন্তু সব ব্যবস্থা রয়েছে, মোমো, পিৎজা, পাস্তা, লাঞ্চ, ডিনার সব পাবেন। অনেকে কিন্তু এখানে থাকে এসে। আর এই মনাস্ট্রির সাথে সাথে কিন্তু আপনারা এখানে যে কেভগুলো আছে, যেগুলো আমি ড্রোন শটে দেখালাম, সেগুলো দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা এখানে স্টে করছেন তাদের পক্ষে এটা খুব সহজ, তারা কিন্তু সকালবেলা উঠে বা বিকালবেলা দেখে আসতে পারবেন। কিন্তু এই দুপুরবেলায় মানে এখন যে লেভেলে চড়া রোদ, আমি আর যাওয়ার রিস্ক নিলাম না। আমরা আপাতত রওনা দিই এখান থেকে ধনগড়ের উদ্দেশ্যে।
নদী সমতল থেকে আবারও আমরা পাক খাওয়া রাস্তা ধরে উপরে উঠলাম। আর ওপরে ওঠার পর বেশ খানিকটা পথ আসার পর চোখের সামনে দৃশ্যমান হলো হচ্ছে ধানকার মনাস্ট্রি, যা দেখতে লাগছে না অপূর্ব অপূর্ব, জাস্ট ছবি। যোগীজি গাড়ি এখানে দাঁড় করালো, কারণ এখান থেকে পুরো জায়গাটার ভিউ আপনাদেরকে দেখাতে পারবো। আর সেই সাথে বাজ পাখির চোখে জায়গাটা কেমন লাগে, বিশেষ করে পাহাড়ের কাটিংগুলো জাস্ট অসাধারণ। যখন আমি লাদাখ গিয়েছিলাম 2021 তখন তো আমাদের ড্রোন ছিল না, তাই সেরকম ফটোগ্রাফি করতে পারিনি। লাদাখ না যেতে পারার যে কোথাও একটা মনের মধ্যে কষ্ট ছিল, সেই কষ্টটাকে ছাপিয়ে আনন্দের ধারা বয়ে গেল এই স্পিতিতে এসে। আমাকে যদি এখন কেউ প্রশ্ন করে যে লাদাখ না স্পিতি, আমি তো বলবো বস স্পিতি, সব দিক থেকে ভালো। কিন্তু এই জায়গাটা ভালো না, এখানে একটু এদিক ওদিক বেকায়দা হয়ে গেলে একদম নিচের রাস্তায়। আর ওই দেখুন সামনে হচ্ছে ধানকার মনাস্ট্রি, আর ছবি নেওয়ার জন্য এই জায়গাটাই সেরা। আর ওই দূরে যে রাস্তাটা যাচ্ছে স্পিতি নদীর পাশ দিয়ে, ওই রাস্তা যায় পিন ভ্যালির দিকে। পিন ভ্যালি নাকি ওখান থেকে 70 কিলোমিটার, মানে আপ ডাউন 70, আর অফ রোড এক্সপিরিয়েন্স পুরো, মানে ভালো রাস্তা নয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3800 মিটার উচ্চতায় পাহাড়ের ওপরে অবস্থিত 5টি গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠের একটি এই ধনকর মনাস্ট্রি। এই মঠ বৌদ্ধ ধর্মের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করার সঙ্গে সঙ্গেই স্পিতি উপত্যকার প্যানোরামিক দৃশ্য প্রদান করে। এই মনাস্ট্রির আনুমানিক বয়স 1000 বছর বা তার কিছু বেশি, যার তিব্বতী নাম লা ওট গুম্ফা। ইতিহাস বলে 17 সেঞ্চুরিতে এই ধানকার ছিল স্পিতি উপত্যকার ঐতিহ্যবাহী রাজধানী। সেই যুগে রাজা এবং রাজপরিবারের বিভিন্ন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হতো। এই মঠের প্রতিষ্ঠাতা 1211 সালে জন্মগ্রহণকারী এক লামা, যার নাম জিয়া ওড। 1975 সালের ভূমিকম্পে এই মনাস্ট্রির বেশ কিছু অংশ ভেঙে পড়ে এবং পরবর্তী সময়ে তা আবারও নতুন করে নির্মাণ করা হয়েছে। এই ধানকার মঠ থেকে প্রায় 5 কিলোমিটার দূরে পাহাড়ের ওপরে অবস্থিত ধানকার হ্রদ, যেখানে ট্রেকিং করে পৌঁছাতে সময় লাগে ঘণ্টাখানেকের কিছু বেশি। এই ধানকার হ্রদের বৈশিষ্ট্য আকাশের রঙের পরিবর্তন স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে প্রতিফলিত হয় এই হ্রদের জলে। লেকের কাছে আমি পৌঁছাতে পারবো না, বাট আমার বাজ পাখি ঠিক পৌঁছে যাবে। আর এই জায়গাটায় বারবার করে বলছে হাই অল্টিটিউড ফ্লাই উইথ কশন, মানে এখানে প্রচণ্ড উচ্চতা বেশি। এখানে ধানকার মনাস্ট্রিতে যাওয়ার আগে এখানে জুতো রাখতে হবে, তারপর এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। ভেতরে কিন্তু অন্ধকার রয়েছে, আলো আধারে একটা খেলা রয়েছে। ভেতরের পরিবেশটা দারুণ ঠান্ডা, কোথা দিয়ে হাওয়া আসছে আর পাথরগুলো ঠান্ডা হয়ে আছে, মনে হচ্ছে বরফ রীতিমতো, মানে আলাদা এক্সপিরিয়েন্স। বাইরে যে লেভেলের গরম, ভেতরে ভাই আলাদাই ব্যাপার। মনাস্ট্রির কিন্তু অনেকগুলো তল রয়েছে, আর এক একটা তলে এক এক রকম কক্ষ, এক এক রকম জিনিস। এটা হচ্ছে স্তূপা রুম, এখানে নানা রকম স্তূপ রয়েছে, সেই সময়কার তৈরি কাঠের কড়িবর্গা। মানুষ যে ওপর দিয়ে হাঁটছে না, সে আওয়াজটাও হচ্ছে। এখান দিয়ে হয়তো রাস্তা ছিল কোনো সময় নিচে যাওয়ার। এখানে বহু পুরনো পুরনো ছবি রয়েছে। স্তূপা রুম দেখে আসার পর ছাদ, এইচ দলাই লামা রেসিডেন্স, কিপ সাইলেন্ট, নো ফটোগ্রাফ ইনসাইড। ধনকর মনাস্ট্রি দেখা শেষ, এবার আমরা চলেছি আমাদের আগের গন্তব্যে। আর নিচে ওই যে নদীর এতগুলো শাখা প্রশাখা না, ওখানে দুটো নদী আছে, এই স্পিতি নদী আর হচ্ছে পিন নদী। পিন উপত্যকা থেকে আসছে পিন নদী, এই দুটো নদীর এখানে রয়েছে কনফ্লুয়েন্স। এইটা হচ্ছে লিংতি ভিলেজ, লিংতি গ্রাম। ফাইনালি আরেকটা গ্রামের দেখা পেলাম। এই পথেই রয়েছে লিংতি ওয়াটারফলস, কিন্তু লিংতি ওয়াটারফলস যাওয়ার রাস্তা এখন বন্ধ রয়েছে। এই যে পিন ভ্যালি যাওয়ার রাস্তা, এটা হচ্ছে ব্রিজ, এই ব্রিজ পার করে যেতে হবে হচ্ছে পিন ভ্যালি। এখান থেকে কাজা 16 কিলোমিটার, পিন ভ্যালি হচ্ছে 34 কিলোমিটার, পুরোটাই অফরোড। আজকে জার্নির হেট্রিক, কারণ আজকে দেখার মতো অনেক কিছু আছে। আর আজকে প্রকৃতি আরও রুক্ষ, আরও কষ্টকর আজকে জার্নি। তারপরে রোদের এত তেজ না লাগছে পুরোপুরি গরম, না লাগছে ঠান্ডা, কেমনই ওয়েদার। সময় বেলা 2:48। ফাইনালি আমরা এন্ট্রি করছি কাজাতে। কাজা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এই হচ্ছে কাজার গেট। পাহাড়ের কোলে আরও একটা সুন্দর শহর। এর আগে আমরা টাবো দেখলাম, ঠিক টাবোর মতোই। ব্লক এবং ডিস্ট্রিক্ট হচ্ছে লাহুল স্পিতি। কাজাতে যখন পৌঁছালাম তখনও বেলা ছিল। হোটেলে লাগেজ রেখে আবারও বেরিয়ে পড়লাম, কারণ বেলা থাকতেই দেখে নিতে হবে হিক্কিম, লাংজা এবং কমিক। আর এখন সময় হচ্ছে 4:48। রাত্রে 8টা অবধি লাইট মোটামুটি থাকবে। তার মধ্যে আমরা লাংজা, হিকিম, কমিক যা আছে সব কিছু দেখে চলে আসবো। কালকের জন্য আর কোনো প্রোগ্রাম রাখছি না সাইড সিনে। কালকে একদম এখান থেকে বেরিয়ে ডিরেক্ট যাবো হচ্ছে চন্দ্রতাল। আজকে যা আছে সব কমপ্লিট করে বেরিয়ে আসবো, যতটা দেখা যায় আর কি। আর কাজার সীমানা পেরিয়ে আসার পর আবারও সেই পাহাড়, সেই রাস্তা, সেই রুক্ষ প্রকৃতি। এই জায়গাতে এসে না পুরো হিমাচলের প্রকৃতি পাল্টে গেছে। আমি না বুঝতে পারিনি প্রথমে, মানে ভুল টুল দেখছি নাকি।
এতক্ষণ ধরে যে রুক্ষ পাহাড় আমরা দেখছিলাম, রুক্ষ পাহাড়, মায়া মমতাহীন পাহাড়, যেখানে কোনো গাছ নেই, যেখানে কোনো পাখি নেই, কিছুই নেই, এখানে এসে সেই পাহাড়ের রুক্ষতা কোথাও মিলিয়ে গিয়েছে। হঠাৎ করে যেন মরুভূমিতে গাছপালা জন্মানো যেরকম হয় না, ঠিক সেরকম। দূরে বরফে ঢাকা পাহাড় আর চারিদিকে সবুজে সবুজ। এখানে কোথাও কোথাও আবার না পাহাড়ের মাটি হচ্ছে কালো, কালো মাটির পাহাড় কখনো দেখিনি। রাস্তার পাশে পাহাড়, তার মধ্যে সব মাটিগুলো পুরো কুচকুচে কালো, মনে হচ্ছে কয়লার পাহাড়। এই যে লাংজার যে পাহাড়টা রয়েছে পুরো কালো। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি, কোথাও সবুজ, কোথাও সাদা, কোথাও ধূসর, কোথাও বাদামি, কোথাও কালো। পাহাড়ের যে কত রকম কালার হয় সেটা দেখার জন্য হিমাচল মানে তার সব থেকে বড় উদাহরণ। ওই দূরের পাহাড়টা কিন্তু আবার সবুজে ঢাকা। লেখা আছে গ্রামটার নাম লাংজা। এই লাংজা গ্রামের আগে রাস্তা পুরো মাটির, এখানে কিন্তু পিচ নেই। বর্ষাকালে এই রাস্তায় গাড়ি আনলে অবস্থা খারাপ হয়ে যাবে। স্পিতি ভ্যালি কিন্তু বর্ষাকালের জন্য নয়। আর পাহাড়গুলো মনে হচ্ছে কোনো মাটির পাহাড়, মনে হচ্ছে কেউ যেন প্রচুর প্রচুর মাটি স্তূপ করে রেখেছে এখানে। সময় বিকাল 5:17। আমরা প্রবেশ করলাম লাংজাতে। এখানে রয়েছে বুদ্ধ স্ট্যাচু, প্রচুর দেখেছি বুদ্ধ স্ট্যাচু, আর দেখতে চাই না, কারণ এখানে যাওয়া মানে এখানে নামা, ছবি তোলা, ড্রোন ওড়ানো, সময় নষ্ট হওয়া। এখন সময়ের বিশাল দাম, বেটার আমরা হিকিম আর কমিক ওগুলো দেখে নিই। ऑक्सीजन प्रॉब्लम হচ্ছে এবার, হ্যাঁ থোড়া শিশা খোলা রাখতাম, অক্সিজেন কা প্রবলেম हो रहा है मुझे। অক্সিজেন অভাব হচ্ছে আর একটু হাই উঠছে অর্ডার করে, আর এটা তখনই ওঠে যখন অক্সিজেন অভাব হয়। উমিংলা পাস হওয়ার আগে এটাই ছিল হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস। 15,049 ফুট উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে হিমাচল প্রদেশের। এটাই হচ্ছে হাইয়েস্ট ভিলেজ এবং সেই সাথে হাইয়েস্ট মোটরেবল পাস, আর ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজও বটে। এখানে এসে একটু অক্সিজেনের সমস্যা হবে, মনে হবে শ্বাসকষ্ট একটু হচ্ছে, বুকে যেমন কেন ব্যথা ব্যথা করছে। তো চাইলে আপনারা অক্সিজেন ক্যান সঙ্গে আনতে পারেন। আমি এখানে বেশি কিছু কথাবার্তার জন্য বলবো না, আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখাবো। আর এখানে যেমন রয়েছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ক্যাফে, সেই সঙ্গে রয়েছে কিন্তু প্রায় 500 বছরের পুরনো মোনাস্ট্রি। এই দুটো জিনিসই রয়েছে হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির এই কমিক ভিলেজে। ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট, যেখানে বাজিগার সিনেমার গান এখনও বাজছে। টুরিস্টরা যারা এখানে আসে এখানে বসে খাওয়া দাওয়া করে। এই বিকালে এখন টুরিস্ট অতটা নেই, ওটা হচ্ছে 16,000 ফুট ওপরে। কমিক ভিলেজ দেখে এখন আমরা চলেছি হিকিমের পথে। হিকিমের পথে আর কোনো রাস্তা নেই, মানে রাস্তা এই বলতে রাস্তা আছে এইরকম মাটির রাস্তা, মানে পুরোটাই যাকে বলে অফরোড এক্সপিরিয়েন্স। সেখানে গাড়ি আমাদের লক্কর ঝক্কর করতে করতে যাচ্ছে। যোগীজি কোথার দিয়ে গাড়ি নামিয়ে দিচ্ছে, বলছে টেনশন কিউ লেতে হো ব্যাঠে রাহো। খুব সুন্দর, এখন আরও মানে সুন্দর করে বানিয়েছে, দূর থেকে দেখতে পাচ্ছি। মানুষের তো চাহিদা এটাই না, মানুষ তো এটার জন্যই আসে যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। এই যে এখানে ছিল পোস্ট অফিসটা, পোস্ট কার্ড, ম্যাগনেট, স্টিকার, কিন্তু এখন এই পোস্ট অফিসটা স্থান পরিবর্তন করেছে। এটা ছিল পুরনো পোস্ট অফিস আর নতুনটা হয়েছে সামনে। সময় বিকাল 6:12। আমরা পৌঁছে গেছি হিকিংয়ে, ওয়ার্ল্ডের হাইয়েস্ট যে পোস্ট অফিস সেখানে। আর দেখি এখানে সবাই কী করছে। যতদূর মনে হচ্ছে সবাই এখানে চিঠিপত্র লিখছে, এখানে সবাই বসে বসে এই চিঠি একদিন পৌঁছাবে। আর এখানে এত মানুষ আসে, সবাই সবার লোগো ছবি সব ছেড়ে দিয়েছে এখানে। এখানে একটা সুভেনিয়ার শপ রয়েছে যেখানে এরকম সব ওয়াল ম্যাগনেট, কি চেইনস এগুলো বিক্রি হচ্ছে। এখানে একটা ছোট্ট ক্যাফে রয়েছে, আর এখানে এই দেখুন পাওয়া যাচ্ছে হচ্ছে পোস্ট কার্ড। ये पोस्ट कार्ड है, यहाँ पे लिखना पड़ेगा, इधर एड्रेस इधर মেসেজ। এগুলো সব বিভিন্ন রকম ডিজাইনের কিন্তু পোস্ট কার্ড রয়েছে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পোস্ট কার্ড এখান থেকে নিয়ে আপনাদের যে প্রিয়জন তাকে চিঠি লিখতে পারেন। এখন এদের এখানে টিকিট শেষ হয়ে গেছে, ডাক টিকিট শেষ হয়ে গেছে, তো বলছে যে আপনারা এখানে সব কিছু লিখে টিকিটের সব টাকা পয়সা পেমেন্ট করে যান, কালকে সকালবেলায় টিকিট লাগিয়ে আমরা এখানে পোস্ট করে দেবো। তো এখানে আপনারা কিন্তু আপনাদের প্রিয়জনকে চিঠি লিখতে পারেন, যে চিঠি লেখা আমরা প্রায় ভুলেই গিয়েছি, এখন কেউ চিঠি লেখে না। চিঠি তো লিখবেন, ফেলবেন হচ্ছে এখানে। আর এই ভেতরে যে পোস্টমাস্টার বসে সব কিছু কিন্তু ব্যবস্থা রয়েছে। কাঁচটা ঝাপসা হয়ে গেছে, কাঁচটা না ঝাপসা হলে দেখাতে পারতাম। ভেতরে ডাক টিকিট রয়েছে, আঠা রয়েছে, আলমারি রয়েছে, যা যা থাকে পোস্ট অফিসে সব কিছু সুন্দর রয়েছে। এটাই হচ্ছে হাইয়েস্ট পোস্ট অফিস। আর এখানে বোধহয় পাওয়ারের জন্য সোলার রয়েছে। এখানে ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 2টো থেকে বিকাল 4টে পর্যন্ত। সময় 6:40। আমরাই বোধহয় এখানে লাস্ট ছিলাম। এটি এদিক ওদিক করতে গিয়ে ছবি টবি তুলতে গিয়ে লেট করলাম, আর সেই সাথে এক গুচ্ছের সুভেনিয়ার জিনিসপত্র কিনলাম। এতদিন ধরে নাম শুনেছিলাম যে হিকিম পোস্ট অফিসের কথা, ফাইনালি আজ এখানে এলাম। হাইয়েস্ট ভিলেজ দেখালাম, হাইয়েস্ট পোস্ট অফিস দেখালাম। এখন হোটেল যাব, গিয়ে একটু রেস্ট করবো, কাল আবার লম্বা প্রোগ্রাম রয়েছে। আর সব থেকে ভালো কথা কি জানেন,
এখানে রাস্তায় তো বহু জায়গায় ইন্টারনেট কানেকশন নেই, মানে ফোনের নেটওয়ার্ক নেই, কিন্তু এই যে ছোটো ছোটো গ্রামগুলোতে যাচ্ছি না, এই গ্রামগুলোতে কিন্তু সব নেটওয়ার্ক আছে। এয়ারটেল মাঝে মধ্যে পাচ্ছি, বাট জিও কিন্তু সব জায়গাতে নেটওয়ার্ক আছে, জিওর টাওয়ার কিন্তু ফুল পাচ্ছি। বাপরে, সন্ধ্যা 7টা বাজতে চললো, এইরকম রোদের তেজ, মাথা ঘুরছে। এই খাদের দিকে তাকালে মাথা ঘুরছে। একে তো অক্সিজেনের সমস্যা রয়েছে, হাই অল্টিটিউড, তারপরে এরকম রাস্তা, আর এগুলো সব মোটামুটি কাঁচা রাস্তা। এখানে কিন্তু আমি পিচ রাস্তা দেখিনি। এই যখন ফিরছি নিচের দিকে তাকাচ্ছি তো মাথা চক্কর দিচ্ছে আমার। হিমাচল প্রদেশে এসে ভাই লেভেলে কিছু অ্যাডভেঞ্চার হচ্ছে। কাজাতে একটাই পেট্রোল পাম্প, মারাত্মক লাইন পড়ে, এত গাড়ি এখানে আসছে, ওই জন্য আমাদের ড্রাইভার সাহেব আমাদের এখানে নামিয়ে দিল। বললাম এইটুকু আমরা হেঁটে হেঁটে হোটেল চলে যাবো। এই হচ্ছে আমাদের হোটেল, আমাদের রুম রয়েছে এই দিকটাতে। রুমটা খুবই সুন্দর, একদম চকচকা। ফার্স্ট ইমপ্রেশন ইলেকট্রিক কেটেল, সেই সঙ্গে টি কফি কিট। এই টি কফি কিট পেলাম হচ্ছে আমি স্পিতিতে এসে। বিছানা পরিপাটি করে সাজানো, ওপরে ঝাল লণ্ঠন রয়েছে ছোটোখাটো একটা, বাট এখানে কিন্তু ফ্যান নেই, তার মানে এখানে ঠান্ডা ভালোই পড়ে। কাঠের চেয়ার রয়েছে, তাতে আরামদায়ক গদি রয়েছে, টেবিল রয়েছে, কাজ করার জন্য তো খুবই সুন্দর জায়গা। আর এখানে পর্দা সরিয়ে দিলেই সামনে না ভিউ রয়েছে, তবে তার কাটার আর দূরে পাহাড়ের। ইলেকট্রিক কম্বল রয়েছে, যে ইলেকট্রিক কম্বল আমরা কাশ্মীরে বেড়াতে যাই, হাউস বোটে থাকি, এখানেও কিন্তু রয়েছে। এখানে সন্ধ্যা রাত না বোঝা যায় না। এখন বাজে 8:30, ডিনার করার টাইম। এখন দিয়েছে ইভিনিং স্ন্যাক্স, গরম গরম চিকেন পকোড়া, আর সেই সঙ্গে দিয়েছে হচ্ছে কফি। কাজাতে এসে একটু পকোড়া টেস্ট করি, মুড়ি তো এর সঙ্গে আছেই। শরীর এতটাই ক্লান্ত ছিল যে সেই রাতে আর ডিনার করতে ইচ্ছা হয়নি। শেষ করলাম স্পিতি ভ্যালিতে আমার ডে 4 এবং ডে 5-এর আনকাট অভিজ্ঞতা। আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করার সঙ্গে সঙ্গে ট্র্যাভেল উইথ কৌশিকের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করে নেবেন, যার লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। একই সঙ্গে দেওয়া রয়েছে এই ট্রিপের খরচ, আইটেনারি এবং যোগাযোগের পিডিএফ লিঙ্ক। দেখা হচ্ছে আপনাদের সাথে স্পিতির পরবর্তী অর্থাৎ 5ম পর্বে, যেখানে আমরা যাব চন্দ্রতাল।